सारी जन्नतें मेरे साथ हूँ, मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हूँ, तू जो पास মারা গিয়েছে, এই বিয়ে হবে না। তিক্ত বাক্যটা কনক করে আসতে সমস্ত বিয়ে বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। কে তার হবু বরের জন্য বধূ সেজে অপেক্ষা করছিল, তার হবু স্বামী মারা গিয়েছে। বাক্যটা কের কর্ণে পৌঁছাতে সে চমকে উঠল। চিন্তায় সমস্ত মস্তিষ্ক অক্ষিত হয়ে গেল। বুদ্ধি আর জোট বেড়ে পালিয়েছে। ভেতরটা শূন্যতম বলে উঠল। এমন কথা শুনে কের বাবা সুবিন ধপ করে জমিনে বসে পড়লেন। তে ধরে সে বাবার পাশে বসলো। সে উদ্বিগ্ন হয়ে বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমার কিছু হবে না, আমি ঠিক আছে। আমি থাকতে তোমাকে কেউ কথা শোনাতে পারবে না। সুবিন নিস্তেজ হয়ে বসে রয়েছেন। তে রাখি যুগলকে অসু গড়িয়ে করছে। সে বিয়ে করতে পারবে না বলে তার আখি যুগল ভিজেনি, তার আখি যুগল ভিজেছে। বাবার বিধ্বস্ত মুখশ্রী দেখে যা দিয়ে কোলাহল সৃষ্টি হলো। কিছু তিক্ত বাক্য কর্ণ করে এসে পৌঁছালো। এই মেয়ে অপয়া বিয়ে না হতে হবু স্বামী মারা গেল। এই মেয়ে যার ঘরে যাবে তার ঘরটা আধারে পরিপূর্ণ হয়ে যাবে। এই মেয়েকে কে বিয়ে করবে? আপনি সমাজে কিভাবে মুখ দেখাবেন? সুবিন বিষাক্ত বাক্যগুলো ধারালো অস্ত্রের মতো বুকে এসে দিচ্ছে। আমরা সমস্ত হাড় ভেঙে ব্যথা অনুভব করছে। সুরা বাবা এবং বোনের করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল। সে দ্রুতের কাছে এগিয়ে এলো। সুবিন জ্ঞান হারিয়েছে। তে এবং সুরা বাবার জ্ঞান ফেরালো। সুবিনের জ্ঞান আসতে মেয়েকে বুকের মধ্যে আগলে নিল। সে অস্থির হয়ে শুধালো, তোর কি হবে মা? আমি যে তোর সবচেয়ে বড় সর্বনাশ করে ফেললাম। তুই আমাকে বলেছিলি তুই অনার্স শেষ করে বিয়ে করবি। আমি এতদিন ধৈর্য ধরলাম, আর কয়টা দিন ধরতে পারলাম না। বাবার বলা প্রতিটি বাক্য তোর ভেতরটা রক্তাক্ত করে দিচ্ছে। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কথা বলার কোনো শক্তি সে ভেতর থেকে সঞ্চয় করতে পারছে না। সুবা জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করলো। জাঙ্কুকের সমস্ত মুখশ্রীতে গম্ভীরতা ছড়িয়ে পড়েছে। জাঙ্কুকের মা জিন বেগম সুবিনের কাছে এগিয়ে আসলেন। সে সুবিনের পাশে বসে নিম্ন কণ্ঠে শুধালো, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ভাইজান। আমি জানি কথাগুলো আপনার কাছে মূল্যহীন লাগবে, তবুও আমি আপনার কাছে এই আর্জিটা করতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আশা করছি। জিন বেগমের এমন কথা স্থির তাকালো সুবিন। আজ জিন পরিবার জুড়ে হাহাকার নেমে এসেছে। সেই হাহাকার শুষে নিতে জিন বেগমের আগমন। ব্যাপারটা ভীষণ সুন্দর। আপনি আমার ছেলের বন্ধু মা, আপনার স্বামী আমার খুব ভালো বন্ধু ভাবি। আমি আশা করছি এমন কোনো কথা বলবেন না যেন আমি এবং আমার মেয়ের ভেতর থেকে আঘাতপ্রাপ্ত হই। সুবিনের কথায় জিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। সে শান্ত কণ্ঠে বলল, আমি তোর সাথে আমার জাঙ্কুকের বিয়ে দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে এই আসরেই তের বিয়ে হবে। যিনি এমন কথা চমকে উঠে উপস্থিত সবাই। নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে জাঙ্কুকের মুখশ্রীর কোনো পরিবর্তন হয়নি। সে আগের ন্যায় গম্ভীর মুখশ্রী করে দাঁড়িয়ে আছে। তের মুখ বদল এসেছে। সে বিস্ময় হয়নি। জিন বেগমের দিকে দৃষ্টিপাত করে আছে। সুবিন কিছুক্ষণ ভাবলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাজি ভাবি। আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি করান। আমার ছেলে বিয়ের জন্য প্রস্তুত, আপনি ঠিক রাজি করান। আমি এই বিয়ে করবো না আব্বু। নিজের থেকে 3 বছরের ছোট ছেলেকে আমি কিভাবে বিয়ে করবো? তের কথায় স্নিগ্ধ হাসলেন জিন। তার হাসি দেখে বিরক্ত হলো তে। জিন বেগম তের মস্তিষ্কে হাত বুলাতে বুলাতে বলল, নিজের থেকে ছোট ছেলেকে বিয়ে করা কি পাপ মা? তোমার আঙ্কেলের আমি 2 বছরের বড়, এই কথাটা কেউ জানে না। আজকে তোমাকে বললাম, তুমি তো বিয়ে করবে, মা বাপ তো আর করবে না। একটা ছেলে যদি তার থেকে 4-5 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে তুমি তোমার 3 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে পারবে না। বিয়ের পরে তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে না, তুমি তোমার বাড়িতে থাকবে, আর জাঙ্কুক আমার বাড়িতে থাকবে। জাঙ্কুকের যখন একটা ভালো চাকরি হয়ে যাবে তখন তোমাকে আমাদের বাড়িতে তুলে নিয়ে যাব। এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে মা। তোমার অমতে কিছুই হবে না। তুমি রাজি থাকলে বিয়ে হবে, না থাকলে বিয়ে হবে না।
জিনের কথায় সবাই বিস্মিত হলো। তেও ভীষণ অবাক হলো। সুবিন আহত কণ্ঠে শুধালো, তুই আমত করিস না মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। তে থমকালো, কোনো বাক্য কণ্ঠনালীতে এসে পৌঁছাচ্ছে না। সে ধরে আসা কণ্ঠে বলল, তোমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে আব্বু। নিজের থেকে 3 বছর ছোট ছেলেকে কিভাবে বিয়ে করবো? আমি বিয়ে করলেও সমাজ কি আমাদের মেনে নিবে? তুই বিয়ে না করলে সমাজ কি তোকে মেনে নিবে মা? সমাজ তো অনেক কিছুই চায়, তুই সমাজের সকল আবদার পূরণ করতে পারবি। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাকে অনেকটা অসম্মানিত হতে হবে মা। যার সাথে বিয়ে দেবে সে রাজি তো বাবা? তোর কথায় সুবিন জাঙ্কুর দিয়ে গেল। জাঙ্কুর মস্তিষ্কে হাত বুলিয়ে শুধালো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? জাঙ্কুর গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের শব্দ পুরুষ মানুষকে ঈদের আনন্দ দেয়। বিয়ে করতে পারলে বোধহয় পুরুষ মানুষ সবচেয়ে সুখী। সেখানে একটি আপন মতো সুন্দরী মেয়ে বউ হিসেবে পেলে কোনো কথাই নেই। আপনি একটা পরীর জন্য দিনের কাছে আবেদন করতে এসেছেন। এত সুন্দর পরী পেলে দিন কি নাকচ করতে পারেন? এমন লাখি টুকটুকে বউ দেখে আমাদের নাচতে ইচ্ছে করছে। আপনি কি আমার শ্বশুর হবেন আব্বা? জাঙ্কুবের কথায় লজ্জা পেল সুমিন। ছেলেটা দারুণ দাম্ভিক, কিন্তু কথা বলা অসাধারণ। তো আজকে উপলব্ধি করতে পারলে সুমিন। পেটে পুরো অনুভব করলে যেমন খাবারের গুরুত্ব বোঝা যায়, ঠিক তেমনই বিপদে পড়লে মানুষ চেনা যায়। যে ছেলেটিকে সে সহ্য করতে পারত না, সেই ছেলেটাই তাকে আনন্দ দেওয়ার প্রয়াস চালাচ্ছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে। এবং জাঙ্কুকের বিবাহ সম্পন্ন হয়েছে। সে অনবরত অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। সে কিছুতেই জাঙ্কুককে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। মেনে নেবে বা কিভাবে? যাকে এতদিন ছোট ভাই হিসেবে নিয়েছে তাকে কি আর হুট করে স্বামী হিসেবে মানা যায়? তা মানুষটা তার থেকে 3 বছরের ছোট। তার ভিতরটা হাহাকার করে উঠল, অনুভূতির শূন্য হয়ে গিয়েছে। শহরের অলিতে গলিতে বিবাহ মিছিল করছে। বাড়িতে প্রবেশ করে জাঙ্কুক মস্তক জ্বলে উঠল। সে আশেপাশে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। জাঙ্কুকের মতো শান্ত মানুষের হঠাৎ কি হয়ে গেল? সে কি এই বিবাহে খুশি নয়? জাঙ্কুক ক্রোধে কারণকে উদ্ধার করতে পারছে না। জিন বেগম ছেলের কাছে এসে শুধালো, জাঙ্কুক কি হয়েছে? তুমি এমন উন্মাদের মতো আচরণ করছো কেন? মায়ের প্রশ্নে জাঙ্কুক রাগান্বিত হয়ে শুধালো, বিয়ে করেছি বউ রেখে দূরে থাকার জন্য? তুমি আমার বুককে কেন তার বাপের বাড়ি রেখে আসলে? আমি তোমাকে 1 সেকেন্ড সময় দিব না। তুমি এখনই আমার বউকে এনে দিবে। আমি একটা মুহূর্ত বউ ছাড়া থাকতে পারবো না। হয় আমার বউকে এনে দিবে, নয়তো বা আমাকে ঘর জামাই বানিয়ে দিবে। জাঙ্কুকের কথায় জিন বেগম বিস্ময় নানি ছেলের দিকে দৃষ্টিপাত করে আছে। জিন বাড়ির প্রতিটি মানুষের মুখে লাজুক হাসি। জাঙ্কুক সবাইকে উপেক্ষা করে বউ এনে দাও, বউ এনে দাও চপ করতে লাগলো। অনুভূতিরা ছন্দ হারিয়েছে, দুঃখ ব্যথাতে তাল মিলিয়েছে, বুদ্ধির স্তব্ধ হয়ে গিয়েছে, মস্তিষ্ক টকবক করে উঠছে, মনের আনাচে কানাচে বিষাদ ছড়িয়ে পড়েছে, তিক্ততা হৃদয়কে গ্রাস করে ফেলছে, বিষণ্ণতা মস্তিষ্ক ধীরে বিস্ফোরণ করছে। সুবিনা পাশে বসে আছে জিন বেগম। জিন বেগম আহত দৃষ্টিতে সুবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। সুবিন কাউকে উপলব্ধি করতে পেরে ঠান্ডা মস্তকে শুধালো, আপনি আমাকে কিছু বলতে চাইছেন ভাবি? সুবিনা প্রতিটি বাক্য জিন বেগম ভেতরটা নাড়া দিয়ে উঠল। সে আমতা আমতা করে বলল, আসলে একটাই তো ছেলে বিয়ে দিয়েছি। সবাই চাইছে আপনার মেয়েকে আমাদের বাড়ির 7টা দিন থাকুক। নতুন বউ বাড়ি না আসলে কেমন দেখায় আপনি বলুন? সুবিন বুঝল দিনের কথা। তিনি দিনকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি মেয়েকে বুঝিয়ে আপনার বাড়ি পাঠাচ্ছি। জানালার ধারে দাঁড়িয়ে রজনীর নিস্তব্ধ আধার দেখতে মগ্নতে চিন্তা বিষণ্ণতায় ভরে গিয়েছে। মনে শহরে অচলিত বিরহের মিছিল শুরু হয়েছে। তোর ভাবনার মাঝে দরজাতে শব্দ করে জানান দিল কক্ষে কেউ প্রবেশ করেছে। তোর দৃষ্টি দিয়ে দেখলো তার বাবা এসেছে। তোর পর এখনো বিয়ের সাজসজ্জা রয়েছে। মেয়েটা মুখোশে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তার জীবনে সব রং সাদা হয়ে গেছে। সুবিনের মাথায় হাত বুলাতে বুলাতে শুধালো, বাবার উপর রাগ করেছিস না? হাতের উপর কারো হাত নেই আব্বু। তুমি শুধু শুধু নিজের দিকে দোষ টেনে নেবে না। আমার ভাগ্যটা এত খারাপ কেন বলতে পারো আব্বু? ছোটবেলায় মা হারালাম, আজ আমার জন্য কোনো মা তার সন্তান হারালো।
শেষে এসে একটা বাচ্চা ছেলেকে আমার বিয়ে করতে হলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে আব্বু, সহ্য করতে পারছি না। সবকিছু হারানোর যন্ত্রণা এতটা তীব্র হয় কেন আব্বু? মেয়ের বলা প্রতিটি বাক্য সুমনের বুকে ছিদ্র করে দিয়ে গেল। সুমন কাঁদছে, মেয়ের অশ্রু কণাগুলো বাবার হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে। সুমন দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, রাঙ্কু কেন মা এসেছেন তোকে নিয়ে যেতে? ওনার একমাত্র ছেলের বউ তুই, ওদেরও আশা থাকতে পারে। তুই না করিস না মা, তুই 7টা দিন ওদের বাড়ি থেকে আয়, তারপর আমি নিজে তোকে নিয়ে আসবো। এমনটা তো কথা ছিল না আব্বু। আমি জানি এমনটা কথা ছিল না, কিন্তু ওদের দিকটা আমাদের ভাবতে হবে। আমার যেতে ইচ্ছে করছে না আব্বু। ওরা আমাদের জন্য এত বড় আত্মত্যাগ করলো, আর আমরা এতটুকু করতে পারবো না? যেতে ইচ্ছে না থাকা সত্ত্বেও জিনবাগনের সাথে যেতে হলো। জিনবাড়িতে থেকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। এমন সময় থেকে নিয়ে প্রবেশ করলো জিন। থেকে দেখে জাঙ্কুকের হৃদয় স্পন্দনে গতিবেগ স্থির হয়ে গেল। সে মুগ্ধ না নিচের দিকে দৃষ্টিপাত করে আছে। সে মাথা নুয়ে জিনবাগনের পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আহত কণ্ঠে বলল, এই অবস্থা মেয়েটিকে না আনলেও পারতে আম্মু। এমনিতে মেয়েটার মনের অবস্থা ভালো না, সে বোধহয় একা থাকতে চেয়েছিল। তুমি কেন মেয়েটির কষ্ট দিতে গেলে? জাঙ্কুর কথায় বিস্ময় নয়নি, জাঙ্কুর দৃষ্টিপাত করে আছে সবাই। এই ছেলেটা এত ফন্টিবাজ হয়ে গেল কি করে? একটু আগে বউ বউ করে মাথা খাচ্ছিল, হঠাৎ করে চুল ফালতে ফেললো। সে প্রথম জাঙ্কুর কথা ভালো লাগলো, কেউ অন্তত তার মনের ব্যথা বুঝেছে। কিন্তু কাল যে ছেলেটা আপু আপু বলে মাথা ছাড়াপালা করে দিত, আজ সেই ছেলেটা তাকে মেয়েটা বলে সম্বোধন করছে। তুমি আমার সাথে আমার কক্ষে এসো, তোমাকে আর কষ্ট করে এসব পড়ে থাকতে হবে না। জাঙ্কুর কথায় লজ্জা পেলতে পার্বতী মানুষের সামনে তার বউ তাকে কক্ষে ডাকছে। ভাবা যায় এগুলো? মন বলছে এগিয়ে যাতে, মস্তিষ্ক বলছে থেমে যাতে, সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখনই জিন বেগম বলল, তুমি জাঙ্কুরের সাথে যাও মা, আজ অনেক রাত হয়ে গিয়েছে। কালকে প্রভাত বেলা তুমি আত্মীয় স্বজনদের সামনে আসবে। সে মাথা নাড়িয়ে জাঙ্কুরের সাথে জাঙ্কুরের কক্ষে গেল। জাঙ্কুরের কক্ষে এসে সে মাথা ধরে উঠল। এটা কোনো মানুষের কক্ষ হতে পারে? তোর মনে হচ্ছে এটা আস্তে একটা গোয়াল ঘর। সে চারপাশে একবার আঁকিয়ে বলিয়ে নিল। সে পর্যবেক্ষণের মাঝে জাঙ্কুক শুধালো, তোমার কষ্ট হচ্ছে না? একটু উঠছে, তুমি আমার থেকে দূরে থাকবা। আমি কি তোমার কোলে উঠে বসে আছি? জাঙ্কুকের কথায় জ্বলে উঠলতে এই ছেলেটা সহজে কথা বলতে পারবে না। সে ছোট বলে খুলে নিয়ে বসে থাকতে হবে নাকি? সে রাগান্বিত হয়ে বলল, বাচ্চা ছেলে, একদম বেশি কথা বলবে না। সে বাক্যগুলো কর্ণ করে আসতে জাঙ্কুক উত্তপ্ত হয়ে গেল। সে রাগান্বিত হয়ে বলল, আরেকবার বাচ্চা বলে সত্যি কোলে উঠে বসে থাকবো? যে আমার পাটকাঠির মতো শরীর এক হাত রাখলে মরমর করে ভেঙে যাবে। তুমি নিজের দিকে আর আমার দিকে তাকিয়ে দেখেছো কখনো? আমি তোমার থেকে উচ্চতায় লম্বা, তুমি আমার থেকে বয়সে বড় হলেও দেখতে আমাকে তোমার বড় লাগে। সে তাকিয়ে দেখলো, আসলে জাঙ্কুকের মুখের সাথে ঘন কালো চাপদারির জন্য জাঙ্কুককে একটু বয়স্ক লাগছে। তের আঁকিগুলো অসহায়ত্ব ফুটে উঠলো। শান্ত দৃষ্টি ছেড়ে হঠাৎ করে এতটা বাজে হয়ে গেল কি করে? তে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে ছুঁয়েছি? এত নষ্ট তোমার মন? ছি, বিয়ে হতে পারলো না, বরকে উস্কে দেয়া শুরু করে দিয়েছ। আমার তোমার এত লোভী মনে হয়? শোনো, আমার এত তাড়া নেই, বুঝেছ? একটা থাপ্পড় দিব, মানুষ হয়ে যাবে। আমাকে দেখে তোমার বিরল মনে হয়? আমি তোমার বড় বোন হই, ভুলে দিও না। 3 বার কবুল বলে বর হিসেবে গ্রহণ করেছ। আমাকে ভাই বলতে তোমার লজ্জা করছে না? আমাকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? ওই যদি নিজে যে জিনের কাছে আসে, কিন্তু সুযোগের ফায়দা লোকে নেবেই। তোমার সাথে কথা বলে সময় নষ্ট, স্বামীর সাথে রাগ করলে সব পাওয়া যায়, আরো কিছু পাওয়া যায়, কিন্তু আমি বলবো না। আমি তোমার মতো অসভ্য না। আমার লজ্জা শরম বলতে কিছু আছে, বুঝেছ? মরে গেলেও বিশ্বাস করবো না। আমার এখনো বাসন হয়নি, বাচ্চা হয়নি। তুমি মরে গেলে আমার সব স্বপ্ন পূরণ করবে কে? তুমি কিন্তু বেশি কথা বলছো জাঙ্কুক। আল্লাহ কি মুখ দিয়েছে চুপ থাকার জন্য? তোমাদের বাড়িতে আসে আমার ভুল হয়েছে। আসলে কেন? আমি কি তোমাকে আসতে বলেছি? তোমার মতো বেকার ছেলের কাছে আসার ইচ্ছে আমারও নেই। তোমার মতো ছেলের সাথে যার বিয়ে হবে তার কপাল পড়বে।
আমার কোনো কিছু লাগলে তোমার বাবা মায়ের কাছে গিয়ে হাত পাতবো। মুহূর্তের মধ্যে জাঙ্কুর মুখে সে গম্ভীর হয়ে গেল। দুটি আখিগুলো অসম্ভব ভাবে রক্তিম বর্ণ ধারণ করলো। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, মজা করা ভালো মেয়ে, তবে মজার নামে কারো ব্যক্তিত্ব আঘাত করা ভালো না। তোমার দায়িত্ব আমি ঠিক নিতে পারবো। দুদিন আগে আমি কি জেনেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে? যদি জানতাম অবশ্য আমি কিছু করার চেষ্টা করতাম। আমি পুরুষ মানুষ, কাপুরুষ নই যে বাবার টাকায় তোমাকে খাওয়াবো। আমার গুছিয়ে উঠতে সময় লাগবে। এতে বাবা মায়ের সামান্য সাহায্য আমি নিতে পারি, তার মানে এই নয় যে সারা জীবন একই রকম থাকবো। যখন থেকে তোমাকে বিয়ে করেছি তখন থেকে মস্তিষ্ক বলছে আমাকে তোমার দায়িত্ব নিতে হবে। রজনী আধার কেটে গেলে কাজের খোঁজে দৌড়াতে হবে। আর তুমি বলছো আমার বাবা মায়ের কাছে হাত পাতবে। আমি থাকতে সেটা কখনো হতে দেব না। প্রয়োজনে আমি কামলা খাটবো, মাস শেষে 2-3 হাজার টাকা হাতে ধরিয়ে দিব। তোমাকে সেটা নিয়ে চলতে হবে। এতে যদি তুমি সন্তুষ্ট না হও, আমি দিন রাত 24 ঘন্টা খাটবো। আমি তোমাকে কথায় কথায় বুঝিয়েছি, তুমি আবার সত্যি সত্যি ধরে নিও না। আমি শিক্ষিত ছেলে, 10,000-এর নিচে নিশ্চয়ই অর্থ পাবো না। দরকার পড়লে পুরোটা তোমার হাতে তুলে দিব। আর নিজে বাবা মায়ের কাছে ভিক্ষা করবে। তোমার দায়িত্ব নিতে পারলেই হয়েছে। আমারটা আমি বাবা মার থেকে সাহায্য নেব। আমার উপার্জনের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন নেব না। মানুষ 1 লাখের কাছে উঠতে পারে না। জাঙ্কুকের কথার মুগ্ধ হলো যে ছেলেটা দারুণ কথা বলতে জানে। তবে এই মুহূর্তে জাঙ্কুকের তার ভীষণ বিরক্ত লাগছে। হঠাৎ করে সব মুগ্ধতাকে আষাঢ়ের ঘন কালো মেঘের দল গ্রাস করে ফেলল। চন্দ্র মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। ধনী বুকে হিমশীতল হাওয়া ছড়িয়ে পড়েছে। গাছের ডালগুলো বাতাসে হেলে দুলে পড়ছে। নিস্তব্ধ অম্বর জানান দিচ্ছে বর্ষণের ধারা ধেয়ে আসছে। সময় সাথে তাল মিলিয়ে ঝড়ের বেগ প্রকোপ পেতে শুরু করেছে। অম্বর তার অবস্থা জানান দিতে বিদ্যুৎ কক্ষের সাথে বিচ্ছেদ ঘটালো। আলোয় আলোকিত কক্ষটা মুহূর্তের মধ্যে আধারে রূপ নিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই তের অন্তরাত্মা কেঁপে উঠল। সে শৈশব থেকে ঝড় বৃষ্টি ভীষণ ভয় পায়। তে ভয়ে জড়সড় হয়ে বসলো। থেকে অস্থির হতে দেখে জাঙ্কুক শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? আমি কি ভয় পাওয়ার মতো কোনো কাজ করেছি? তের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তে 2 হাত নিজেকে আঁকড়ে ধরে রেখেছে। জাঙ্কুক চিন্তিত হলো। সে তো তের কোনোভাবে অসম্মান করেনি, তাহলে তে ভয় পাচ্ছে কেন? জাঙ্কুক আবার শুধালো, তুমি কথা বলছো না কেন? আমি ঝড় বৃষ্টি ভয় পাই। তের কথা শুনে জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। এতক্ষণে জাঙ্কুক অশান্ত বুকটা প্রশস্ত হলো। জাঙ্কুক উঠে তের পাশে বসলো। তে রক্তিম দৃষ্টিতে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু জাঙ্কুক আধারে তা দেখতেই পেল না। জাঙ্কুক নিজের ফোনের আলো জ্বালিয়ে বলল, তুমি নাকি আমার থেকে বড়, সামান্য ঝড় বৃষ্টি ভয় পাও? আমাকে তো খুব কথা শোনাতে, এখন নিজের বাচ্চাদের মতো আচরণ করছো। তুমি যেমন কুকুর ভয় পাও, ঠিক তেমনি আমি ঝড় বৃষ্টি ভয় পাই। কারা দুর্বলতা জেনে হাসা উচিত নয়। তে বেশ সিরিয়াস হয়ে গিয়েছে। জাঙ্কুক কোনো বাক্য উচ্চারণ না করে স্তব্ধ হয়ে বসে রইল। দুজনের নিস্তব্ধতা বুঝি মেঘমাহা সহ্য হয়নি, তাই তো সে বিকট শব্দে গর্জন করে উঠল। সে মুখস্থিতে মা শব্দ উচ্চারণ করে জাঙ্কুককে আলিঙ্গন করলো। জীবনে প্রথম কোনো নারী স্পর্শ পেয়ে জাঙ্কুকের হৃদয়কে কার্যক্রম বন্ধ করে নিল। অনুভূতিরা অদ্ভুতময় জেগে উঠেছে। এই অনুভূতির সাথে পরিচিত নয় জাঙ্কুক, তবে তার এই অনুভূতি ভীষণ ভালো লাগছে। মন বলছে বৃষ্টি না থামুক, ঝড় আরো বাড়ুক, মেঘ দ্বিগুণ গর্জে গর্জন করে উঠুক। কিন্তু তার আশায় পানি ঢেলে দিয়ে 10 মিনিট পর পরিবেশ শান্ত হলো। পরিবেশ শান্ত হতে জাঙ্কুকের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। জাঙ্কুক এখনো ঘোড়ার মধ্যে বসে আছে। তে অন্য পাশে দ্রুত শায়িত হলো। 15 দিন পর তে ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়েছে। তখনই জাঙ্কুক ব্যাগ নিয়ে এসে তের সামনে দাঁড়ালো। জাঙ্কুককে দেখে বিরক্তিতে মুখ কুঁচকে গেল তের। জাঙ্কুক কালো সানগ্লাস পরে বেশ ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তে গাড়িতে উঠছে না দেখে সে নিজে শুধালো, গাড়ির জন্য দাঁড়িয়ে আছো? আজকে আর গাড়ি পাবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসছি। আমি তোমার সাথে যাবো না। আমার সাথে গেলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তুমি আমার সাথে গেলে সবাই জানতে চাইবে তুমি আমার কে হও। তখন আমি সবাইকে কি বলবো? যা সত্যি তাই বলবে। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা খারাপ হতে যাবে কেন? তুমি আমার বউ, এটা আমি সবার সামনে বলতে পারবো। তাহলে আমি তোমার স্বামী নই, এটা কেন তুমি সবার সামনে বলতে পারবে না?
তোমাকে অপমান করতে চাইছি না, তাই চুপচাপ আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসো। বাক্যগুলো শেষ করে যে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বসলো। জাঙ্কুকের শরীর অদ্ভুতভাবে শিহরে উঠলো। এই রমণীর ছোঁয়া জাদু আছে নাকি এই রমণীর ছোঁয়া শরীরে লাগতে ভেতরটা বাজেভাবে এলোমেলো হয়ে যায়? কেন? সূর্য মস্তিষ্ককে উত্তপ্ত করতে মেতে উঠেছে। সময়ের সাথে তাল মিলিয়ে তেজের প্রখরতা বৃদ্ধি পেতে শুরু করেছে। শহরের কোলাহলপূর্ণ পরিবেশে তের দৃষ্টি স্থির হলো একজন সুদর্শন যুবকের উপর। মুহূর্তের মধ্যে তের বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। তে ভয়ঙ্কর রকমের অবাক হয়েছে। তার সমস্ত মুখশ্রী দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে চেঁচিয়ে বলল, জাঙ্কুক, গাড়ি থামাও, আমি কাকে রেখেছি? তের বাক্যগুলো কর্ণ ঘুরে পৌঁছাতে জাঙ্কুকের বুকের মধ্যে ধক করে উঠল। আখিগুলো অসম্ভব ভাবে রক্তিম বর্ণ ধারণ করলো। জাঙ্কুকের ভিতরে অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে। জাঙ্কুক জল শক্ত করে বলল, কাই মারা গিয়েছে। মৃত মানুষ কিভাবে শহরের বুকে আসবে? মৃত মানুষ ঠাই কবরে, ধরনের বুকে নয়। তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমাকে তুমি যেতে দাও, না হলে আমি গাড়ি থেকে লাফ দিব। আমার কায়ের সাথে অনেক কথা আছে। কায়ে কেন আমার সাথে ছলনা করলো? কাই যদি বেঁচে থাকে তাহলে সেদিন বিয়েতে আসেনি কেন? তের প্রতিটি বাক্য জাঙ্কুকের হৃদয় স্পন্দনের গতিবেগ স্থির করে দিচ্ছে। জাঙ্কুকের সমস্ত মুখশ্রীতে আতঙ্কের ছাপে স্পষ্ট ফুটে উঠেছে। জাঙ্কুক দ্রুত সামনের দিকে অগ্রসর হতে চাইল, কিন্তু তে জাঙ্কুকের হৃদয়টা রক্তাক্ত করে দিয়ে বাইক থেকে লাফ দিল। গাড়ির স্পিড অল্প থাকায় খুব একটা ব্যথা পেল না, তবে হাত পায়ের চামড়া কিছুটা উঠে গিয়েছে। জাঙ্কুক গাড়ি থামিয়ে দৌড়ে তের কাছে এলো। সে অস্থির হয়ে শুধালো, তোমার কিছু হয়নি তো তে? জাঙ্কুক অশান্ত মুখ। তের ডাকটা বুকে এসে লাগলো। তার প্রতি জাঙ্কুক এত কেয়ারিং কেন? এর কি শুধু দায়িত্ববোধ, নাকি এর ভিতরে গভীর রহস্য লুকিয়ে আছে? জাঙ্কুকের এলোমেলো মুখশ্রী পাষাণ রমণীর হৃদয় কাবু করতে পারল না। অথচ এই মুখশ্রীতে একটু অস্থিরতা দেখার জন্য কত শত রমণী অপেক্ষা করে। তে রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে গাড়ি থামাতে বলেছিলাম, তবুও তুমি গাড়ি থামাচ্ছিলে না কেন? তোমাকে আমি বললাম আমি কাইকে রেখেছি, তবুও তুমি আমার কথা বিশ্বাস করলে না কেন? কাইকে তুমি খুব ভালোবাসো? জাঙ্কুক হসকচিয়ে যাইতে, সে কাইকে ভালোবাসে না, তবে কাইয়ের থেকে অনেক কিছু জানা আছে। কাই যদি বিয়েতে রাজি না থাকতো তবে তাকে মিথ্যে স্বপ্ন কেন দেখালো? সে কাইকে ভালোবাসেনি ঠিকই, কিন্তু কাইকে নিয়ে একটু হলেও মনে স্বপ্ন বুনেছিল। তে নীরবতায় জাঙ্কুক ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিল। জাঙ্কুক আবার শুধালো, তুমি যদি কাইকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাকে কাইয়ের হাতে তুলে দিব। জাঙ্কুকের কথায় সে সমস্ত মুখশ্রী চকচক করে উঠল। সে উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি সত্যি কথা বলছো? তুমি আমার সাথে কায়ে দেখা করিয়ে দিবে? তুমি নিজে তো কায়ের সাথে দেখা করতে চাইছো। বাচ্চা মেয়েদের মতো কান্না করে না বাবু। আমি তোমাকে বিকেলে কায়ের কবরের কাছে নিয়ে যাব। তারপর তুমি দিনভর অশ্রু বিসর্জন দেবে আর বলবে, ওগো তুমি আমাকে রেখে কেন চলে গেলে? জাঙ্কুকের কথায় জ্বলে উঠল যে এই অসভ্য ছেলেটাকে সত্যিই বিশ্বাস করেছিল, আর এই অসভ্যটা তাকে নিয়ে মজা লুটছে। তে ভিতরটা অদ্ভুতভাবে হাহাকার করে উঠল। তাকে বোঝার মতো ধরনের বুকে কেউ নেই। অজানা এক শূন্যতা তার ভিতরটা বিষণ্ণ করে তুলেছে। তে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তাকে নিয়ে ভার্সিটিতে না গিয়ে বাড়িতে চলে গেল। বাড়ি এসে তে সমস্ত মন মস্তিষ্ক বিষণ্ণতায় ছেয়ে গেল। সে যতক্ষণ জাঙ্কুকের সাথে থাকে সময়গুলো অদ্ভুতভাবে ভীষণ সুন্দর কাটে। হৃদয় জোরে অনুভূতির বিচরণ ঘটে, কিন্তু ছেলেটা থেকে দূরে সরলে বিষাদ মনকে হ্রাস করে ফেলে। তুই উপলব্ধি করতে পারছি যে ছেলেটার প্রতি বাজে বাজে দুর্বল হতে শুরু করেছে। নিজের দুর্বলতার কথা স্মরণ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তিনি। সুপ্ত অনুভূতিগুলো মেঘের আড়ালে লুকিয়েছে। বিষাদগুলো হাহাকারে ছন্দে তুলতে ব্যস্ত। অশান্ত মনটা উত্তাল সমুদ্রের ন্যায় উথাল পাথর করছে। ভারাক্রান্ত হৃদয়টা ক্ষণিকের জন্য স্থির হয়ে গেল। মুখের মধ্যে অশান্ত ধূপকানির শব্দ কর্ণ ঘুরে এসে পৌঁছাচ্ছে। কাই তের ফোনে ফোন দিয়েছে। তে সমস্ত শরীরে ধীরে ধীরে কম্পন সৃষ্টি হয়েছে। টেনিস পলক চাঁদে ফোনে স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করে আছে। হঠাৎ করে ভিতরটা খুব গেয়ে উঠল। জাঙ্কুকের কথা ভীষণ মনে পড়ছে। সে কার সাথে কথা বলেছে সেটা যদি জাঙ্কুক জেনে যায়। আজকাল জাঙ্কুক সমস্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। সে ভেবে পায় না বাচ্চা ছেলেটার প্রতি তার মন এত দুর্বল হয়ে গেল কি করে। তে দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা কর্ণে ধরল। অপর প্রান্ত থেকে কারো স্থির কণ্ঠস্বর ভেসে এলো, তে আমি তোমার সাথে দেখা করতে যাই। তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। অনেক মিথ্যার আড়ালে সত্য মাটি চাপা পড়ে গিয়েছে।
তুমি কবে আমার সাথে দেখা করবে? সে থমকালো। হৃদয় জোরে অস্থিরতা বিরাজমান করছে। মনে করে হাজারো প্রশ্ন ঢলে পড়েছে। তে উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু জাংকুক আমার কথা বিশ্বাস করেনি। আমি ভুলছিলাম না, আমি জানতাম তুমি বেঁচে আছো। জাংকুকের বাক্যটা কর্ণক হয়ে আসতে সমস্ত মস্তিষ্ক ঝনঝন করে উঠল। সমস্ত মন জুড়ে ঘৃণার আনাগোনা শুরু হয়ে গেল। কায় চোয়াল শক্ত করে শুধালো, তুমি আমার সাথে কবে দেখা করবে সেটা বলো। জাংকুক অনুমতি না দিলে কিভাবে দেখা করবো? মুহূর্তের মধ্যে কায়ের মস্তিষ্ক টকবক করে উঠল। মেয়েটা মস্তিষ্ক জুড়ে শুধু জাংকুক আর জাংকুক। ছেলেটা জাদু জানে নাকি? এর মতো মেয়ের হৃদয় প্রবেশ করে ফেলেছে। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে আয়ুকে আমি খুন করে ফেলবো। তুমি যদি ভুলেও কাউকে বলার চেষ্টা করেছো তাহলে আয়ুর সাথে জাংকুকের জীবনটা অকালে মৃত্যুর মুখে ঢলে পড়বে। কায়ের বাক্যগুলো তের অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই কায়ের সাথে সে পরিচিত নয়, তবে কি কাই বাহিরে যা দেখায় তার ভিতরে অন্য রহস্য লুকিয়ে আছে? সমস্ত মস্তিষ্ক অকৃত হয়ে আসলো তের। আজকে তার নিজেকে ভীষণ দিশাহারা লাগছে। আর ক্যাপ করে দাঁড়িয়ে আছে কাই আর তে। কাই সমস্ত মুখশ্রী গম্ভীর হয়ে আছে, তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজকে তার কাইকে ভীষণ ভয় লাগছে। কাইয়ের মাঝে আগের মতো সুন্দর অনুভূতি খুঁজে পাচ্ছে না তে। কাই গম্ভীর কণ্ঠে শুধালো, জাংকুককে ডিভোর্স দিতে হবে। কবে দিবে তাই বলো। অসম্ভব, আমি জাংকুককে কখনো ডিভোর্স দিব না। এতটুকু ছেলের সাথে সংসার করবে? তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি বেঁচে থেকে আমাকে বিয়ে করতে আসনি। ওই ছেলেটা আমার খারাপ সময় আমার পাশে থেকেছে, আমার মন ভালো রাখার চেষ্টা করেছে। এমন একটা মানুষকে ভালো না বেসে থাকা যায়? আমাকে বিয়ে না করলে আয়ুকে মেরে ফেলবো। কাইয়ের কথা শেষ হতে জাংকুক পেছন থেকে কায়ের চুল হাতে মুঠোয় পুরে নিয়ে বলল, আয়ুকে মারার মতো অবস্থায় থাকলে তো মারবি। জাংকুককে দেখে চমকে উঠল তে। তে দ্রুত জাংকুকের থেকে কাইকে সরিয়ে দিয়ে শুধালো, তুমি কেন এখানে এসেছ? জাংকুকের সমস্ত মুখশ্রী ভয়ঙ্কর ভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। তে জাংকুকে এমন দেখ যেতে আগে কখনো দেখেনি। জাংকুক রাগান্বিত হয়ে শুধালো, সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? তুমি এখানে আসার আগে আমাকে বলে এসেছিলে বিয়ের পরে পরকীয়া করতে চাও। আমার বাড়ি বউ এসব করতে পারবে না। তোমার যদি এসব নষ্টামি করতে হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে করবে। জাংকুকের কথা শেষ হবার সাথে সাথে সে জাংকুকের গালে থাপ্পড় বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় সুগার স্তব্ধ হয়ে গেল। তে চেঁচিয়ে বলল, তুমি আমার কে হও? তোমাকে আমার সব বিষয়ে মাথা ঘামাতে কে বলেছে? তুমি কোন সাহসে কাইয়ের গায়ে হাত দিয়েছ? তোমার জন্য যদি আয়ুর কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ক্ষমা করবো না। জাংকুক তাচ্ছিল্য করে বলল, সুগা, তোর বোন কি জানে না এই পার্কে শরীর বিক্রি হয়? তোর বোনের শরীর বিক্রি করার এতই তারা, তাহলে আমাকে বলতে পারতো, আমি তাকে দ্বিগুণ টাকা দিয়ে কিনে নিতাম। আমার বাবার টাকার অভাব পড়ছে নাকি? শুধু শুধু রোদে পড়ে পায়ে হেঁটে তোর এই বোনের জন্য ইনকাম করতে যাই। সুগা নিম্ন কণ্ঠে বলল, আপু তুমি এখানে এসেছো কেন? কাই আয়ুকে তুলে নিয়ে এসেছে, সেজন্য আমাকে এখানে আসতে হয়েছে। তুমি চিন্তা করো না, আয়ু ভালো আছে। জাংকুক আয়ুকে বাড়িতে নিয়ে এসেছে। কাই ভালো ছেলে নয়। কাইয়ের সাথে জাংকুকের বিশাল ঝামেলা চলছে। কাই কোনো কারণে জাংকুককে ভয় পায়, সেজন্য সে তোমাকে কাজে লাগিয়ে জাংকুককে কাবু করতে চেয়েছিল। তুমি জাংকুককে বাজেভাবে রাগিয়ে দিয়েছ। জাংকুক তোমাকে ভীষণ ভালোবাসে আপু। তোমাকে পাওয়ার জন্য ও যতদূর যেতে হয় গিয়েছে, কিন্তু তুমিও ভালোবাসার মূল্যটা দিলে না। আমি জানি না জাংকুক আজকের পরে তোমার সাথে সম্পর্ক রাখবে কিনা, তবে তুমি জাংকুককে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। তুমি এমনটা না করলেও পারতে। তার মানে জাংকুকই কাইকে বিয়ের দিন ছড়িয়েছিল? না। তাহলে বিয়ের দিন কাই হোটেলে মেয়েদের নিয়ে মগ্ন ছিল, আর কায়ের মৃত্যুর খবরটা জাংকুক ছড়িয়েছে। না হলে সে তোমাকে বিয়ে করতে পারতো না। তোমাকে পাওয়ার জন্য যে মানুষটা পুরো পৃথিবীর সাথে লড়াই করলো, আর তুমি তাকে আঘাত করলে আপু। পুরো পৃথিবী মানে জাংকুকের পরিবার তোমাকে মেনে নেবে না। শুধুমাত্র জাংকুকের জেদের কাছে তারা হার মেনে গিয়েছে। তোমাকে পাওয়ার আশায় গুনে গুনে 3 দিন জাংকুক না খেয়েছিল। এসব কথা আমাকে আগে বলিসনি কেন? জাংকুকের নিষেধ ছিল। জাংকুককে দেখতে যতটা ভোলা ভোলা মনে হয়, ভেতর থেকে ও তার চেয়েও বেশি ভয়ঙ্কর। তাদের কথোপকথনের মধ্যে পুলিশ এসে কাইকে ধরে নিয়ে গেল। জাংকুক বিলম্ব করলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। সেই অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে আছে। অনুভূতির আনন্দে মেতে উঠেছে। বুদ্ধি জামনের আনাচে কানাচে দোল খেলছে। বিষাদকে গ্রাস করে নিয়েছে এক টুকরো সুখানুভূতি।
হৃদয়টা চিতলতায় আবদ্ধ হয়ে গিয়েছে। তে নববধূ সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। তের মানিয়ে নেওয়াটা সবাইকে করেছে মনোমুগ্ধ। জাঙ্কুকে সমস্ত কক্ষ পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। বিষণ্ণ মন নিয়ে কক্ষে প্রবেশ করলো জাঙ্কুক। সমস্ত কক্ষ আধারে ছেয়ে আছে। তা দেখে মুহূর্তের মধ্যে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেল। চন্দ্রের আলো ব্যালকনির দরজাতে এসে পড়েছে। জাঙ্কুক আলো অনুসরণ করে ব্যালকনি দিয়ে অগ্রসর হলো। জাঙ্কুক কক্ষ ত্যাগ করতে সমস্ত কক্ষ মোমবাতি আলো আলোকিত হয়ে উঠল। জাঙ্কুক উপলব্ধি করতে পারল কক্ষে কেউ এসেছে। তে ব্যালকনিতে এসে জাঙ্কুককে পেছন থেকে আলিঙ্গন করলো। জাঙ্কুকের সমস্ত শরীর শিহরে উঠল। এই আলিঙ্গনে কিছু তো একটা আছে। এই মেয়েটা আলিঙ্গন করলে ভেতরটা ভালোবাসার মোহ জেগে ওঠে। কিন্তু এই ভালোবাসার মোহে বিমোহিত হবার সময় নয়, তাকে শক্ত থাকতে হবে। মেয়েটা তাকে ভেতর থেকে আঘাত প্রাপ্ত করেছে, এত সহজে মেয়েটাকে সে মাফ করবে না। কিন্তু অনুভূতিরা তা মানতে নারাজ। মাফ করে দাও বলে মিছিল শুরু করে দিয়েছে। জাঙ্কুক থেকে সহায়তা চাইলে যে আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরল। জাঙ্কুক সমস্ত শরীর অবশ হয়ে গেছে। তার কথা বলার শক্তি ক্ষয় হতে শুরু করেছে। তবু সে কপট রাগ দিকে বলল, তুমি আমাদের বাসায় কি করতে এসেছ? তোমার কাছে এসেছি। কেন এসেছ? আমি আমার স্বামী বাড়িতে আসতেই পারি। তে বলা প্রতিটি বাক্য জাঙ্কুর মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটিয়ে তুলল। জাঙ্কুর ভেতরটা হাহাকার করে উঠল। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। বাচ্চা ছেলের মুখে এত বড় বড় কথা মানায় না। একদম বাচ্চা বলবে না। তুমি একদম বাজে কথা বলবে না। আমি তোমার বিয়ে করাবো। আমাকে বিয়ে করার সময় মনে ছিল না? তোমাদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে। এরা আবেগের বশে বড় মেয়েকে বিয়ে করবে। দুদিন যেতে না যেতে অপছন্দের হয়ে গেলাম। তুমি কেন অপছন্দের হয়েছে সেটা আমার থেকে তুমি ভালো জানো। তোমাকে অপছন্দ হবার কোনো কারণ আমার কাছে ছিল না, কিন্তু তুমি কারণটা তৈরি করে দিয়েছো। তোমার সাথে আমি কথা বলতে চাইছি না। তুমি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। আমি একা থাকতে চাই। আমার হৃদয় অস্থিরতা ঝড় তুলে দিয়েছো। আমি এতটা অশান্ত থাকবো আর তুমি শান্ত থাকবে? এটা তো আমি হতে দিব না। দরকার পড়লে তোমাকে অশান্ত করে দিয়ে পালাবো। আমি তোমাকে অসম্মান করতে চাই না। তাহলে সম্মান করো। তোমাকে সম্মান করার জন্য কাই আছে, কাইকে সরিয়ে দেওয়ার জন্য তুমি আছো। তোর বলা বাক্যগুলো জাঙ্কুকের হৃদয় ভয়ঙ্কর ভাবে কাঁপিয়ে তুলল। জাঙ্কুক কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। জাঙ্কুকের পিঠে পরম আবেশে মাথা ঠেকিয়ে রেখেছে। জাঙ্কুক থেকে নিজে থেকে ছাড়িয়ে নিল। জাঙ্কুক কক্ষে যাবে এমন সময় কে বলল, অবহেলায় যদি করবে তাহলে ভালোবেসেছিলে কেন? তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি। আমি কি কার সাথে পালিয়ে গিয়েছি? তার থেকে বড় আঘাত তুমি আমার হৃদয়কে করেছ। আমি আর এমন ভুল করবো না। ক্ষমা করে দাও জাঙ্কুক। আমি ক্ষমা করার তের ভেতরটা কেঁপে উঠল। জাঙ্কুক যখন তার নামটা উচ্চারণ করে তখনই ভেতরটা কেমন জানি অস্থির হয়ে ওঠে। তে মলিন কণ্ঠে বলল, চলে যেতে বলছো? তোমাকে ধরে রেখেছি। আচ্ছা থাকো, চলে গেলাম, আর আসবো না। এত শাস্তি কে বলেছিল? তো চলে যাচ্ছিল। জাঙ্কুকের বলা বাক্য শুনে থেমে যায় দুটি চরণ। জাঙ্কুক তার দিকে নজর দিয়েছে। তার মানে তার সাজসজ্জার সার্থকতা পেয়েছে। তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করলো। জাঙ্কুক তের দিকে দৃষ্টিপাত করে আছে। তের ভেতরে অস্থিরতার ঝড় বইতে শুরু করে দিয়েছে। জাঙ্কুক তের কাছে এসে তের আঁকিগুলো উস্কানাটুকু মুছে দিল। তেকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তুমি আমার এত কষ্ট দাও কেন? আমি ইচ্ছে করে কষ্ট দেইনি। আমি তোমাকে বলেছিলাম তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে, দুজন মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তুমি আমার কথা শোনোনি। জেনে বুঝে কায়ের কাছে গিয়েছ। কায়ের ছেলেটা একদমই ভালো নয়। যদি ভালো হতো তাহলে আমি তোমাদের মাঝে আসতাম না। জাঙ্কুকের শেষোক্ত বাক্যটি শুনে তের ভেতরে মোচড় দিয়ে উঠল। অদ্ভুত ভাবে অন্য কারো কথা বলাতে তার দম বন্ধ হয়ে আসছে। সে মলিন কণ্ঠে বলল, আমি আয়ুকে অনেক ভালোবাসি। আমি মায়ের আদর পাইনি। আমি জানি মা ছাড়া দুনিয়াটা কতটা কঠিন। আয়ুকে বাবা রাস্তায় পেয়েছিল। ছোট একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিয়েছিল। নিজ হাতে আয়ুকে বড় করেছি। সেই বাচ্চা মেয়েটার বিপদের কথা শুনে আমি কিভাবে চুপ থাকতাম বলো? আমি তোমাকে চুপ থাকতে বলিনি। আমি নিজে আয়ুকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি। তাই সবসময় তোমাদের নজরে নজরে রাখতাম। কখন জানি কাই এসে তোমাদের ক্ষতি করে দেয়। আমার চিন্তা সার্থক হয়েছে। কাল সত্যি আয়ুকে তুলে নিয়ে গিয়েছিল।
আমি আরিফকে উদ্ধার করেছি, তবে তোমাকে কাইয়ের সাথে নিষিদ্ধ পার্কে রেখে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার ভেতরে সে কি অসহনীয় যন্ত্রণা করছিল। আমি তোমাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারছিলাম না, ঠিক আমার ভেতরটা যে ঝুলে পড়ে যাচ্ছিল। তাই তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও, আমার কথায় তুমি কষ্ট পেও না। তুমি একবার আমাকে ভালোবেসে দেখো, আমি তোমার সব কষ্ট মোচন করে দেব। আমি তোমাকে ভালোবাসি কিনা তা জানি না, আমি শুধু জানি তোমার সাথে আমার থাকতে ভালো লাগে। তোমাকে আমার ভয় লাগে, আমি কোনো কাজ করার আগে তোমার কথা ভাবি। তুমি কষ্ট পেলে আমার মস্তিষ্ক ঝলসে যায়। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না, আমাকে একটু সুযোগ দাও। পৃথিবীর সব ভালোবাসা আমি তোমাকে এনে দেব। তের কথায় জাঙ্কুকের হৃদয় শীতল হলো, ভিতরটা সুপ্ত অনুভূতিতে ভরে গিয়েছে। বিষাদের ছন্দ তুলে পালিয়েছে, হাহাকারগুলোকে শুকিয়ে শুষে নিয়েছে। জাঙ্কুক তেল লালাতে চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ভালোবাসতে বাসতে এত দূর এসেছি। তুমি যদি তোমাকে ভালোবাসার সুযোগ না দাও, তাহলে জ্বলতে জ্বলতে এখানেই শেষ হয়ে যাব। আমাকে এত দূরটা শেষ হয়ে যেতে দিও না। আমার মতো এত মায়া করে তোমাকে কেউ চাইবে না। আমি তোমার মায়ে আবদ্ধ হয়েছি। ছায়া কখনো পিছু ছায় না, আর মায়া কখনো ভোলা যায় না। এই যে তোমার জন্য মনে গ্রহণে অনুভূতি বাড়তে শুরু করেছে, এই অনুভূতি মৃত্যুর আগ পর্যন্ত বাড়তেই থাকবে। তুমি কি আমাকে তোমার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করবে? তোমাকে গ্রহণ করার জন্য কত যুদ্ধ করলাম। এত সুন্দর সেজে সর্বনাশ করতে এসেছ। এতক্ষণ আমার সর্বনাশ তো হয়ে গিয়েছে। আমার সর্বনাশ করার শাস্তি তোমাকে পেতেই হবে। জাঙ্কুকের কথায় তে খিলখিল করে হেসে উঠল। তের হাসির প্রতিধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু তোমাকে যেদিন প্রথম আলিঙ্গন করেছিলাম, সেদিনের আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে উঠেছিল। সে মোহ আজও কাটাতে পারিনি। আমি যদি সেই মোহের অতল গভীরে তলিয়ে যাই, তবে কি আমাকে শাস্তি গ্রহণ করতে হবে? সে কথা বলে না, নীরবতা প্রণয়ের আওয়াজ দিয়ে যাচ্ছে। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানার কাছে গেল। তেকে শুয়ে দিয়ে সে তের আঁখিগুলোর পাতায় মদচ্ছ আলো। তে পরম আবেশে আঁখিগুলো বন্ধ করে আছে। কিছু সময় ব্যবধানে চার দেয়ালে আবদ্ধ কক্ষে প্রেমের মহাপ্রলয় ঘটে গেল। ভালোবাসা পরিপূর্ণ হয়ে উঠল সমস্ত ধরনের সুখানুভূতিতে পূর্ণতা পেল দুটি প্রেমিক হৃদয়। নিস্তব্ধ অম্বর তাদের প্রণয় সাক্ষী হয়ে রইল।